সবাইকে স্বাগত জানাচ্ছি একদম ব্র্যান্ড নিউ একটি চ্যানেলের ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। তো আজকে আমরা অ্যানালিসিস করবো মূলত ডেইলি স্টার জব পার্সপেক্টিভ থেকে। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি ইন্টারভিউ, যেটার নাম হচ্ছে উই আর অনলি ফেসিলিটেটরস নট রুলার্স ইউনোস। এটা মূলত দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটর এবং পাবলিশার মাহফুজ আনাম স্যারের প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার নিয়ে একটা সাক্ষাৎকার। তো সাক্ষাৎকারটি জব পার্সপেক্টিভ থেকে সরাসরি ওইভাবে আসলে কাজে না লাগলেও বেশ কিছু বিষয় আছে যেগুলো সমকালীন যে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা আর্থসামাজিক যে প্রেক্ষাপট এর সঙ্গে মিলে যায় সেই দিক থেকে পড়া যেতে পারে। যেমন এখানে COP29 কথা বলা আছে। এরপর বিভিন্ন ইস্যু যেগুলো বর্তমান সময়ে বেশ আলোচিত, এই ধরনের ইস্যুগুলো নিয়ে মূলত কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তো একেবারে মেইন পয়েন্টগুলো যদি বলি, যেমন উনি 3-0 ক্লাব নিয়ে বলেছেন যে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে উনি আসলে কথা বলার সুযোগ পাচ্ছেন, সব জায়গায় উনি মূলত যেই বিষয়গুলোকে প্রিচ করেন এগুলোই করে যাচ্ছেন। এটা পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে না হয়ে পার্সোনাল পার্সপেক্টিভ থেকে হলেও আসলে ঠিক আছে এরকম কিছু। এছাড়া উনি গ্লোবাল লিডারশিপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওনাকে, ওইখানে উনি একই উত্তর দিয়েছেন এবং লিডারশিপের ক্ষেত্রে ইউথদের যে পার্টিসিপেশনটা সেটাকে উনি ইন্সপায়ার করছেন। আমার ব্যক্তিগতভাবে একটা উদাহরণ খুব ভালো লেগেছে, উনি জাপানের কথা বলছিলেন, যেখানে আসলে ইউথ জেনারেশন অনেক কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে ওখানে যে ডেথ কিংবা বৃদ্ধ সময়ে চিলড্রেনরা তার প্যারেন্টস কিংবা দাদা দাদি বা নানা নানির পাশে থাকছে না, যে কারণে দেখা যাচ্ছে অনেক সময় লোনলি অবস্থায় আর কি মৃত্যুর সম্মুখীন হচ্ছেন বৃদ্ধরা। অনেক সময় এই যে উনি বলছিলেন এটা যে আই উইল কিপ দ্য লাইট অন হিয়ার অ্যাজ লং অ্যাজ দ্য লাইট ইজ অন, নো দ্যাট আই এম অ্যালাইভ। অনেকেই বেঁচে আছে এটার চিহ্ন হিসেবে লাইট জ্বালিয়ে রাখছেন, যেহেতু একা থাকতে হচ্ছে। তো মারা যাওয়ার অনেকদিন পর পর্যন্ত আসলে খবর পাওয়া যাচ্ছে না যে ওইখানে কেউ মারা গিয়েছে। সো এটা একটা প্যাথেটিক ব্যাপার। তো এই অবস্থা যেন বাংলাদেশের ক্ষেত্রে না হয় সেই জন্য আসলে ইউথদের জন্য কাজ করে যাওয়ার কথা উনি বলেছেন। এছাড়াও অন্যান্য যে যেমন চাকরির বয়স 32 করার ব্যাপারে কথা বলা হচ্ছিল। এরপর রিফর্ম কমিটি নিয়ে কথা হচ্ছিল। এছাড়া এ তো আহতদের যারা জুলাই আপরাইজিং এ আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে কথা হচ্ছিল। ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা হচ্ছিল। আমরা জানি যে মুদিস নামে যে অর্গানাইজেশনটা আছে সেটা বাংলাদেশের ব্যাংককে আসলে আরো উইকার হিসেবে সম্প্রতি ঘোষণা করেছে। তাদের র্যাঙ্কিং আরো নিচে নেমে এসেছে আমাদের ব্যাংকগুলো। তো এই এই বিষয়ে কথাবার্তা হয়েছে। তো ওভারঅল এই ইন্টারভিউটা মোটামুটি শিক্ষণীয় ছিল। এখান থেকে যদি ভোকাবুলারির কথা বলি, আমরা দেখতে পারি একেবারে ফার্স্ট পেজে যে ছিল টুক দ্য হেলম। টুক দ্য হেলম মানে হচ্ছে কোনো কিছুর কন্ট্রোল নিয়ে নেওয়া, তো বা কোনো কিছুর দায়িত্বে থাকা। এখানে অনেকটা যেমন দ্য ইন্টারিম গভর্নমেন্ট দ্যাট টুক দ্য হেলম অফ বাংলাদেশ উইথ হাই এক্সপেকটেশনস কমপ্লিটেড ইটস 100 days ইন অফিস। তো যারা আসলে ইন্টারিম গভর্নমেন্টের 100 দিন পূর্তি উপলক্ষে মূলত ইন্টারভিউটা নেওয়া হয়েছে। এছাড়া আরেকটি নিউজ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ওয়েলবিং অফ চিলড্রেন আন্ডার থ্রেট ইন 2050। আমাদের ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে চিলড্রেনরা আসলে পপুলেশনের ওভারঅল পপুলেশনের 10%-এর চেয়েও কম।
যেমন in some developed countries children could make up less than 10% of the population by 2050, raising concerns about their visibility and rise in societies focused on aging populations. তাই এই বিষয়টা নিয়ে মূলত ইউনিসেফ অনেকটা শঙ্কা প্রকাশ করেছে। এ বিষয়ে একটা ছোট্ট আর্টিকেল রয়েছে। এছাড়া যদি দিবসের কথা বলি, সো 21 নভেম্বর হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস ডে বা সশস্ত্র বাহিনী দিবস। আমরা দেখতে পারি এই বিষয়ে বাণী দিয়েছেন আমাদের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এছাড়া আমরা যদি 3 বাহিনীর প্রধানের কথাও জেনে রাখতে পারি, যেটা পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে। যেমন চিফ অফ আর্মি স্টাফ, বা আমরা যে সশস্ত্র আর্মির কথা বলি, আর্মির প্রধান যেটা আমরা অলরেডি জানি সবাই, ওয়াকারুজ্জামান। আর ওনার পদবি হচ্ছে জেনারেল। এছাড়া নৌবাহিনীর প্রধান হচ্ছেন এম নাজমুল হাসান, ওনার পদবি হচ্ছে অ্যাডমিরাল। আর বিমান বাহিনীর প্রধান হচ্ছে হাসান মাহমুদ খান, ওনার পদবি হচ্ছে এয়ার চিফ মার্শাল। এটা কখনো কাজে লেগে গেলে যেতেও পারে, সেই জন্য মেনশন করা। এছাড়া ইসরায়েল গাজা নিয়ে একটা ছোট্ট আর্টিকেল আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে মায়ানমার লেড ওয়ার্ল্ড ইন ল্যান্ডমাইন ভিকটিমস ইন 2023। তো 2023-এর এক গবেষণায় দেখা গেছে যে ল্যান্ডমাইন ভিকটিমের দিক দিয়ে মায়ানমার সবচেয়ে এগিয়ে। যেমন আমরা একটা লাইন পড়ে দেখতে পারি, anti-personnel mines and explosive remnants of war killed or wounded 1003 people in Myanmar in 2023, the international campaign to ban landmines। তো ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্স বা আইসিবিএল এর তথ্য মতে বর্তমানে হচ্ছে মিয়ানমারের ল্যান্ডমাইন ভিকটিমের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য কান্ট্রির মধ্যে এগিয়ে রয়েছে সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেন। আমরা আইসিবিএল এর কথা মনে রাখতে পারি, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইন্স। এটাতে এই জন্যই মূলত মিয়ানমার এটার সিগনেটরি না, কারণ তারা এই বিষয়ে যেহেতু এগিয়ে আছে, তো এটা হলে আইনি জটিলতা ক্রিয়েট হতে পারে। আরেকটা ব্যাপার মেনশন করা উচিত ছিল মনে হয়, যেমন যে ইন্টারভিউটার কথা বলছিলাম, উই আর অনলি ফেসিলিটেটরস নট রুলার্স, ইউনুস। তো এই ইন্টারভিউয়ের মধ্যে আবারও যে কয়েকটি সংগঠন উঠে এসেছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন যে সার্ক আবার রিভাইটালাইজ হোক। যেমন উনি বলছেন, ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ অ্যাডভোকেটেড রিভাইটালাইজিং সার্ক। Everyone was enthusiastic about SARC initially, but now it's practically a dead organization. So উনি মূলত চাচ্ছেন যে বিমস্ট্যাকের পাশাপাশি সার্কও আসলে কন্টিনিউ করুক তার যাত্রাটা। এছাড়া উনি আসিয়ানে জয়েন করার ইন্টারেস্টও শো করেছেন। তো আমাদের জন্য সার্ক, বিমস্ট্যাক এবং আসিয়ান বরাবরের মতোই। এছাড়া আমরা আরও এক দুটো আর্টিকেল দেখতে পারি। যেমন একটা আর্টিকেল এসেছে, আওয়ার প্রগ্রেস, cautious optimism। এই তো। এছাড়া বাংলাদেশের ক্রেডিট সিস্টেম নিডস টু চেঞ্জ, ক্রেডিট সিস্টেমে একটা আর্টিকেল রয়েছে। আর আজকে আরেকটা ইম্পর্টেন্ট ডে আছে, শুরুতেই বলেছিলাম যে সশস্ত্র বাহিনী দিবস আজকে 21 নভেম্বর। আবার ওয়ার্ল্ড ফিলোসফি ডে বা আন্তর্জাতিক দর্শন দিবসও আজকে। তো এই ব্যাপার আর্টিকেলটাও আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। তবে এটা যেহেতু হয়তো জবে তেমন কাজে লাগবে না, তাই আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না। তবে আমি পার্সোনালি পড়ে খুব মজা পেয়েছি।
আচ্ছা, আর four professors our debt to the four professors নামে প্রথম প্রকাশন থেকে একটা গ্রন্থ বের হয়েছে এস নজরুল ইসলামের। এখানে ফোর প্রফেসর বলতে মূলত নুরুল ইসলাম, মোশাররফ হোসাইন, মোহাম্মদ আনিসুর রহমান এবং রেহমান সোবহান স্যারের কথা বলা হয়েছে। এতটুকু জেনে রাখতে পারি। তারপর রিজিওনাল কোঅপারেশন নিয়ে একটি নন ফিকশন বইয়ের বুক রিভিউ বের হয়েছে আজকে। আর স্পোর্টসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেনিসের একটি নিউজ আছে। রাফায়েল নাদাল উনি রিটায়ার্ড করেছেন। ওনার ঝুলিতে রয়েছে 22টি গ্র্যান্ড স্লাম টাইটেল, সবার পরিচিত মুখ। তারপর আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ বিসিএস এর ক্ষেত্রে কিংবা অন্যান্য জব পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা কি বলা যায় এটাকে এজেন্ডা সেট হয়েছে COP29 থেকে, যেমন নো নিউ unabated coal power plants। 25টা দেশ মূলত COP29-এ, এই যে 25টা দেশ COP29-এ 900 বিলিয়ন হচ্ছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বা কমিট করেছে। আমরা জানি যে বরাবরই কমিট করে আসছে তারা, কিন্তু খুব কম সময়ে আসলে কমিটমেন্ট কাজে রূপান্তরিত হয়েছে বা হচ্ছে। তো এখন থেকে নতুন কোনো কয়লার আসলে পাওয়ার প্ল্যান্ট না করার প্রতিশ্রুতি কথা অঙ্গীকার করা হয়েছে। আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাওয়ার কথা হচ্ছে ফসিল ফুয়েল থেকে। সেই জন্য মূলত এর মধ্যে ইউকে, তারপর কানাডা, ফ্রান্স, জার্মানি, তারপর মেজর কোল প্রডিউসার দেশ অস্ট্রেলিয়া সহ আরো অনেকেই আছে যারা এই ভলান্টারি ভাবে হচ্ছে আজারবাইজানের এই নো নিউ আনলিমিটেড কোল পাওয়ার প্ল্যান্টসে সাইন করেছে, কিন্তু অনেক দেশ আবার করেওনি দেখা যাচ্ছে। এই তো এটা শুরুতেই বলেছিলাম যে মুডিজ ডাউনগ্রেডস বাংলাদেশ ব্যাংকিং রেটিং টু ভেরি উইক। মানে এই মুহূর্তে আমাদের ব্যাংকিং রেটিং হচ্ছে ভেরি উইক, যেটা মোটেও কোনো সুখকর খবর নয়। আমরা ইন্টারভিউ দেখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বা আমাদের প্রধান উপদেষ্টা এই ব্যাপারেও কথা বলছিলেন যে উনি স্টেবল করার চেষ্টা করছেন ব্যাংকিং সিস্টেমটাকে। এই তো অর্থনৈতিক নিউজগুলোতে খুব একটা ইম্পর্টেন্ট কিছু দেখিনি। ব্যাংকিং সেক্টর নিয়ে মূলত বেশি কথা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রাম্প জেতার পর দেখা যাচ্ছে যে চীনের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্কটা কিরকম হবে। রাজনৈতিক সম্পর্কটার কথা তো সবার জানাই আছে। তো ট্রাম্প মে আনলিশ 40% ট্যারিফস অন চায়না। তো চায়নার জন্য আসলে মোটেও কোনো ভালো খবর না। 40%-এর মতো ট্যারিফ হবে এখন থেকে, যেটা আগে এর চেয়ে আরো কম ছিল। এই তো সব মিলিয়ে আজকে এই পর্যন্তই ডেইলি স্টার। ও আচ্ছা, আজকের ডেইলি স্টারের এই সমস্ত পাতা থেকে আমরা কিছু ভোকাবুলারি সম্পর্কে জেনেছি, যদিও ভোকাবুলারিগুলো আমি আগেই আসলে হাইলাইট করে রেখেছিলাম, কিন্তু কোনো কারণে ওই হাইলাইটেড কবিটা শো করছে না। তো আচ্ছা, তো আমরা 21 নভেম্বর থেকে আমরা কিছু ফ্রেজ বা ভোকাবুলারি যেগুলো নতুন কিংবা ইম্পর্ট্যান্ট সেগুলো একটু দেখে নিতে পারি। যেমন টেক দ্য হেল্ম মানে টু টেক এ পজিশন অফ ফুল কন্ট্রোল আর অথরিটি, যেটা আমরা ইন্টারভিউ শুরুতে দেখছিলাম যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুক দ্য হেল্প, এরকম। তারপর ফ্রড মানে হচ্ছে ফুল অফ আনপ্লেজেন্ট থিংস, বিশেষত প্রবলেম। তারপর মিরিয়াড মানে গ্রেট নাম্বার, আমরা বলতে পারি মিরিয়াড অফ সামথিং।
myriad of problems, myriad of solutions. মোট কথা myriad মানে হচ্ছে অনেক বা প্রচুর। On the brink of মানে the point where a new or different situation is about to begin. যেমন on the brink of summit, on the brink of new era. For disarray, a state of disorganization, or strides মানে along or decisive step, or semblance, the outward appearance or apparent form of something, especially when the reality is different. এছাড়া time and again আমরা জানি এটার অর্থ হচ্ছে repeatedly. Come to a halt মানে to no longer move or happen মানে থেমে যাওয়া অর্থে come to a halt ব্যবহার করা যায়। এরপর pandemonium মানে হচ্ছে wild and noisy disorder. Cave in মানে to fall in suddenly, especially because of a lack of support. Amicable, characterized by friendliness and absence of discord. An amicable settlement of the dispute মানে a friendly settlement. ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মাহফুজা নামের সাক্ষাৎকারটির মধ্যে মূলত এই ওয়ার্ডগুলো ইউজ হয়েছে। পর পার্সি মিনস ইন ইটসেলফ। সো এগুলো ছিল ভোকাবুলারি। নেক্সট থেকে দেখি আরও ডিটেলসে দেওয়ার চেষ্টা করবো ভোকাবুলারি পার্টটা, যেন ইংলিশের ক্ষেত্রে